দর্শক, অগ্নিঝরা মার্চের তারাতার অনুষ্ঠানের প্রতিটি পর্বই আমাদের ঘিরে ছিল লালন ফকির। লালন ফকিরের মৃত্যুর সন তারিখ যদিও আমরা জানি, কিন্তু জন্মের কবে উনি জন্মগ্রহণ করেছেন সেই মাসটি আমাদের অজানা। এরপরও মার্চ মাসের পুরোটা ঘিরেই বাউল সাধকরা সবাই লালনকে স্মরণ করে বিশেষভাবে দোল উৎসবে। আর সে কারণে এই মার্চ মাসকে ঘিরে আমরা আয়োজন রেখেছিলাম লালন ফকিরকে নিয়ে। আজও আমরা একই কাজ করতে যাচ্ছি। আমাদের অনুষ্ঠানে লালন ফকিরের গান শোনাতে আমরা আমন্ত্রণ জানিয়েছি অনুষ্ঠানে শিল্পী ফরিদা পারভিনকে। ফরিদা আপা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আমারও খুব ভালো লাগছে আজকের এই আয়োজনে আমাকে এনটিভি থেকে আমন্ত্রণ জানানোর জন্য। লালন ফকিরের দর্শন এবং ওনার গান নিয়ে কথা বলবার জন্য আমরা আবারও আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট শিক্ষাবিদ, তাত্ত্বিক এবং লেখক আসফার হোসেনকে। আসফার ভাই, আপনাকে আবারও আমন্ত্রণ। আপনাকে ধন্যবাদ শারমিন। আমরা তো গত পর্বেও কথা বলেছিলাম লালন ফকিরকে নিয়ে এবং গানও শুনেছিলাম। তো আজকে আমরা ফরিদা আপার গান দিয়ে শুরু করি। অবশ্যই আপা, শুরুতে কোন গানটা শুনতে পাচ্ছি আপনাকে? আমি প্রথমে গাইছি যেখানে শায়ের বারামখানা। চমকে ওঠে শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেমন ভুজঙ্গনা, যেখানে শায়ের বারামখানা, যেখানে শায়ের বারামখানা, শুনিলে প্রাণ চমকে ওঠে, শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেমন ভুজঙ্গনা, যেখানে শায়ের বারামখানা, যেখানে শায়ের বুঝতে নারী, বুঝতে নারী, কীর্তি কর্মার কি কারখানা, যেখানে শায়ের বারামখানা, যেখানে শায়ের বারামখানা।
সুর মিলল না যেখানে শায়ের গরম ঘন, যেখানে শায়ের বারাম খানা, শুনিলে প্রাণ চমকে ওঠে, শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেমন ভুজঙ্গনা যেখানে শায়ের বাদাম খানা, যেখানে শায়ের অসাধারণ আপা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা ভাই, আমি একটু জানতে চাবো আপনার কাছে যে লালনের মানবতাবাদ এবং পাশ্চাত্যের পশ্চিমের যে মানবতাবাদ, এটার মধ্যে কোনো মিল বা অমিল এরকম কিছু রিলেশনশিপ আপনি কি? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি মনে করি, কারণ লালনের গানের দুটো কেন্দ্রীয় বিষয় হচ্ছে মানুষ এবং মানুষের মুক্তি। তো মানুষকে যে কেন্দ্রে রাখা হয়েছে এই ক্ষেত্রে, এই ধারায় মানুষ শুধুমাত্র একটা বিশেষ্য না, মানুষ ক্রিয়াও বটে। পশ্চিমা মানবতাবাদ কি কাজ করে? যে কাজটা করে সেটা ভাই ভাই বলে প্রেমের নাম ধরে ঐক্যের ডাক দেয়, কিন্তু ঐক্যের ডাক দিতে গিয়ে বিরাজমান যে অসম ক্ষমতা সম্পর্ক আছে, নারীর সাথে পুরুষের যে ভেদ আছে, শ্রেণী বৈষম্য আছে, অন্যান্য বৈষম্য আছে, এগুলোকে ধোঁয়াশা করে রাখে, ঢেকে রাখে। কিন্তু লালন আমাদেরকে বারবার বলছেন যে মুক্তির স্বার্থে আমাদের ওইসব এলাকা ভুলে গেলে চলবে না। শুধু ভুলে গেলে চলবে না, লালন তার গানে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেন, প্রশ্ন ওঠান, ওইসব এলাকাকে তিনি প্রশ্ন করেন। সুতরাং তাঁর মানবতাবাদের সাথে পশ্চিমা উদারনৈতিক মানবতাবাদের তুলনাটার আমি খুবই অযথার্থ মনে করি, এবং আমি মনে করি যে লালন ছিলেন সেই বিপ্লবী মানবতাবাদী যিনি আসলেই বিরাজমান ব্যবস্থাকে সম্পূর্ণরূপে মানুষের মুক্তির স্বার্থেই পাল্টাতে চাচ্ছিলেন। আমরা আরও কথা বলবো আপনার সাথে। কথা বলছিলাম লালনের মানবতাবাদ নিয়ে, আমরা আরেকটা গান শুনি, তারপর আবার কিছু আলাপ করি। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সঙ্গে, সেটা পার্থিব হতে পারে, অপার্থিব হতে পারে। আমি গানটি শোনাচ্ছি। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। চাতক প্রায় নিশি যে আছে কালো শশী, চাতক প্রায় অহর নিশি যে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল পুনে, ওটা হয় না কপাল পুনে আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে।
যখন রূপ সরণ থাকে না লোকলো চারো ভয়, যখন রূপ সরণ থাকে না লোকলো চারো ভয়, লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ওই প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। খুবই জনপ্রিয় গানটা। চমৎকার। এই গানটা পারবেন বাবা, আপনার এই গানটা শুনে শুনে আমরা বেড়ে উঠেছি। আমরা সাধারণত লালন ফকিরকে কিন্তু কবি বলি না, মানে বলা হয় না ওনাকে, এটার কারণটা কি? এখানেও কি কোনো আবার না, কাহিনী আছে মরমী কিনা? কবি বলা হয়। তবে সেই ক্ষেত্রেও লালনের বিশিষ্টতা আছে। আমার খুব কাছের মানুষ, আমার শিক্ষক এবং আমার কমরেড আহমদ সাফা 90-এর দশকের শেষের দিকে একটা লালনের উপর দুর্দান্ত জি জি একটা প্রবন্ধ লিখেছিলেন, যার নাম ছিল লালন হিন্দু কি যবন। ওই প্রবন্ধে আহমদ সাফা লালনকে একজন অসাধারণ মাপের অসাধারণ কবি হিসেবে চিহ্নিত করেছেন। আমি তার সাথে একমত। সাধারণত বলা হয় যে কবিরা চিন্তক না বা চিন্তাবিদ না, চিন্তা করে না, আবেগ অনুভূতি দিয়ে কথা বলে। লালনের ক্ষেত্রে সেটা প্রযোজ্য না। এবার কবি প্রসঙ্গে আসি, কবিতা প্রসঙ্গে আসি। এই যে কবিতাকে আমরা কবিতা বলি এবং গানকে গান বলি এবং এই দুটোকে আলাদা করে অনেক সময় দেখার যে প্রবণতা, এটাও এসছে কিন্তু উপনিবেশবাদের হাত ধরে। এটা এসছে এই যে প্রিন্টিং প্রেস এর যে উদ্ভাবনের ফলে আসলে কথার সঙ্গে সুর এবং দেহের সঙ্গে সুর, কথা, এগুলো সমস্ত বিচ্ছিন্ন হয়ে আলাদা আলাদা হয়ে গেছে। সুতরাং লালনকে আমি কিভাবে, শুধু কবি বললেও আবার যথেষ্ট বলা হয় না, উনি আবার গায়ক বললেও যথেষ্ট বলা হয় না। তো লালনের ক্ষেত্রে এইভাবে একটা নির্দিষ্ট চরিত্রায়ন করা অত্যন্ত মুশকিল, এটা একটা বলবো। এইবার ভাষার প্রসঙ্গে আসি। ভাষার যে জাহিরি এবং বাতিনি দিকের যে অন্বেষণ বা তার যে ঐক্য, এক ধরনের ঐক্য, সেটি কিন্তু আমরা লালনের কথায়, গানের কথায় লক্ষ্য করি। তিনি সেই সময় কিন্তু বিরাজমান যে ভাষা, সেই ভাষার সঙ্গে বিরোধে জড়িয়ে যাচ্ছেন উপনিবেশবাদের হাত ধরে। সেই বাংলা ভাষা যেভাবে তৈরি হচ্ছিল এবং সেই বাংলা ভাষায় সবার কিন্তু প্রবেশাধিকার সমান ছিল না। বিশেষভাবে সংস্কৃতের উপর ভর করে, তারপরে ইংরেজদের আধিপত্যে যে বাংলা ভাষাটা তৈরি হচ্ছিল, সেই বাংলা ভাষা লালনের গানে নাই, এটা আমাকে বলতে হবে। একই সঙ্গে ভাষার দুর্দান্ত প্রসাদগুণ, মনে হচ্ছে তিনি নতুন ভাষা তৈরি করে ভাষাকে নতুন ঘটনা হিসেবে উপস্থিত করছেন। আপা, আমরা আরো একটা গান শুনবো, আপনার সাথে আমরা আরো কথা বলবো। লালনের প্রাসঙ্গিকতার কথা যদি আসে এখানে, সেটাকে আপনি কিভাবে বলবেন? অবশ্যই প্রাসঙ্গিক। যতক্ষণ পর্যন্ত মানুষের মুক্তি নাই ততক্ষণ পর্যন্ত লালন তো প্রাসঙ্গিক। এক্স্যাক্টলি, আমি আগেই বলেছি। এবং সেই যতক্ষণ পর্যন্ত মানুষের হয়ে ওঠার ব্যাপার আছে, আর এই হয়ে ওঠার ব্যাপারের ক্ষেত্রে মানুষ যতক্ষণ পর্যন্ত কর্তা সত্তা হিসেবে উপস্থিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত লালনের প্রাসঙ্গিকতা আছে। লালনের বর্তমানকে যদি আমাদের সময় সম্পর্কিত করার ব্যাপার আছে, তার অর্থই না যে আমরা লালনের ওই যুগে ফিরে গিয়ে আমরা ঠিক লালনকে যেভাবে দেখেছি তা না, তার তাৎপর্যকে বারবার আবিষ্কার করার ব্যাপার আছে। আর সেই আবিষ্কারের সঙ্গে যুক্ত অবশ্যই সাধনা এবং অনুশীলন। আসরার ভাই, আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে এগুলো শেয়ার করবার জন্য, এবং অনেক ধন্যবাদ আসলে এই যে 2 পর্বে আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি। অনেক কিছু আছে যেটা আমরা আসলে সবসময় শুনি, সবসময় দেখি, বা যখন গান শুনি তখন উপলব্ধি করি, কিন্তু সেই উপলব্ধিটা আসলে ওইভাবে গ্রহণ করতে পারি না বলেই হয়তো লালনের দর্শনকে প্রতি মুহূর্তে ফিল করি না, এবং ফিল করি না বলেই হয়তো আমাদের ওই প্রোগ্রেসটা ওই আকারে হতে পারছে না। আত্মস্থ তো হতেই হবে, আত্মার সাথে চর্চার ব্যাপারটাও আছে এবং আত্মস্থের ব্যাপারও আছে। সময় একেবারেই শেষ। আবারও ধন্যবাদ জানাচ্ছি আসফার হোসেন আপনাকে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং ফরিদা আপা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ভালো লাগলো আজকে স্যারের সাথে বসে আমার গান শোনানোর, এবং শ্রোতারা এনটিভির এই পর্দায় সাইজিকে নিয়ে কাজ করছেন এনটিভি, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা।
ধন্যবাদ আপা আপনাকেও। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, লালন ফকিরকে নিয়ে আমাদের আজকের পর্ব এখানেই শেষ। পরবর্তী মাসে আবারও হাজির হব নতুন কোনো তারকার গান এবং তার জীবনী নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে আশাই করছি। চলুন ফরিদা পারভিনের গান শুনতে শুনতে আমাদের আজকের এই পর্ব এখানেই শেষ করি। ধন্যবাদ সবাইকে। একটা বদহাওয়া লেগে খাঁচায়, কখন জানি উড়ে যায়। পাখি কখন জানি উড়ে যায়, একটা বদহাওয়া লেগে খাঁচায়, কখন জানি উড়ে খাঁচারাড়া বল ধসে পাখিয়া দাঁড়াবে কি সে, খাঁচারাড়া বল ধসে পাখিয়া দাঁড়াবে কি সে, আমি ওই ভাবনা ভাবছি বসে, আমি ওই ভাবনা ভাবছি বসে, চমক যারা বইছে গায় আমার, চমক যারা বইছে গায়, পাখি কখন জানি উড়ে যায়, পাখি কখন জানি উড়ে যায়। আগে যদি যেত জানা জংলা কবু, পোষ মানে না, আগে যদি যেত জানা জংলা কবু, পোষ মানে না, আমি তবে প্রেম
পাখি কখন যদি